আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির 23-24 সেশনের বিজ্ঞান ইউনিটের শিফট 2 সেকেন্ড শিফটের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। তো তোমরা অলরেডি ফার্স্ট শিফটের কোশ্চেনের সলিউশন পেয়ে গেছো। ও কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, একটু লেখাপড়া করো। তো সিমিলার কিছু কোশ্চেন আমরা এখানেও দেখতে পারবো। তো এক্ষেত্রে তোমাদের একটু এক্সারসাইজও হয়ে যাবে। চলো আমরা একটু শুরু করি, ঠিক আছে? আমরা প্রথমত যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন, তাই তো? তো এই ইন্টিগ্রেশনে বলা হচ্ছে এর মান কোনটি। তো আমরা একটু শুরু করি। দেখো, এই ইন্টিগ্রেশনে যদি আমি ln x প্লাস 1কে কোনো একটা ফাংশন ধরে নিই, ln x প্লাস 1কে কোনো একটা ফাংশন ধরে নেই, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করলে 1/x আমি এই অংশটা পাবো, ঠিক আছে? তাহলে আমরা এটা ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু জেড। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, 1 এর হয়ে যাবে 0, দ্যাট মিনস dx ইকুয়াল টু dz। ওকে, তো আমরা লিখে ফেলতেছি যে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z। x কই গেল? x চলে গেছে, কারণ আমাদের এই 1 dx বাই x ইকুয়াল টু dz, তার মানে এই যে dx আর x এইটা মিলে হয়ে গেছে dz, আর এইটা হচ্ছে আমাদের শুধুমাত্র z। তো আমরা এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি না, আমরা ডাইরেক্ট করে ফেলি। এটা হচ্ছে আমাদের ln z এর ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা। এখন আমরা লিমিট বসাই দিব, তাই তো? তো লিমিট বসানোর আগে z এর মানটাকে আমরা এখানে বসাই দিব। z ইকুয়াল টু আমরা ধরছিলাম ln x প্লাস 1, ঠিক আছে? তাহলে আমরা একটু বসাই দিচ্ছি ln, এবার আমরা লিমিট বসাই দিব e1 ln e প্লাস 1। আর একটা ফাংশনে যদি আমি এই অংশটাকে বসাই, ln 1 যদি এখানে বসাই, ln 1 মানে হয়ে যাবে 0, এই জন্য আলটিমেটলি আমরা ওই অংশটাকে বসাচ্ছি না। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? ln e বলতে 1 প্লাস 1, এটা বললে বোঝাচ্ছে ln 2, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোথায় হচ্ছে? ln 2, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। খুব ইজি, জাস্ট শুধুমাত্র আমরা ফর্মুলা চিন্তা করব, কোন অংশটাকে ধরলে জেড পাওয়া যায় চিন্তা করব, যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেট করব, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব। ওকে, কোশ্চেন 2। এই কোশ্চেনটা ম্যাট্রিক্স থেকে আসছে, খুব ইজি কোশ্চেন। তোমরা যারা অলরেডি যে ভার্সিটির শর্টকাট যে পর্বগুলো আমরা অলরেডি ইউটিউবে দিয়ে ফেলেছি, যারা করছো তোমরা অলরেডি জানো যে এই ম্যাথটা আমরা সেখানে সলভ করেছিলাম। তো দেখো, আমরা এই ক্ষেত্রেও একবার সলভ করি। বলা হচ্ছে a ইকুয়াল টু 4 3 2 1 2/2 একটা ম্যাট্রিক্স, আর a b ইকুয়াল টু i, যেখানে i একক ম্যাট্রিক্স, b ম্যাট্রিক্সটি কোনটি? তাহলে বলো আমি এটাকে কি এভাবে লিখতে পারি যে a b ইকুয়াল টু i, তার মানে b ইকুয়াল টু a ইনভার্স ইনটু i। আমি কি এটা লিখতে পারি? লিখতে পারি। তো লিখতে যদি পারি, তাহলে আমার দরকার জাস্ট শুধুমাত্র কি a ইনভার্স। তাহলে a আমার জানা আছে 4 3 2 1, এটা আমি জানি a। তাহলে a ইনভার্স যদি আমি বের করতে চাই, আমাদের যে শর্টকাট সেই উপায় যদি আমি বের করি, তাহলে হয়ে যাবে 1/মডুলাস অফ a। মডুলাস অফ a বলতে বোঝাবে এটার হচ্ছে গুণফল 4 মাইনাস 3 দুগুণ 6 6। এরপর কি বোঝাচ্ছে? এরপর আমাদের যে প্রাইমারি ডায়াগোনাল, এই প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্টগুলা এক্সচেঞ্জ হবে নিজেদের মধ্যে, তাহলে হয়ে গেল 1, হয়ে গেল আমাদের 4। এরপর সেকেন্ডারি যে ডায়াগোনাল, সেই ডায়াগোনালের এলিমেন্টগুলার চিহ্নের পরিবর্তন আসবে। তাহলে আমরা লিখলাম 3 2, তাহলে চিহ্নের পরিবর্তন -2 -3। ওকে, তো আমরা একটু ক্যালকুলেট করি। এটা বলা হচ্ছে 1/4 -6 বলতে -1/2, তাহলে -1/2 1 -3 -2 4। আমাদের এটা কি অ্যান্সারে আছে? হ্যাঁ আছে, কিন্তু ডিরেক্ট এই ফর্মেটে নেই। তাহলে কোন ফর্মেটে আছে? এটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা একটু এটা গুণ দিচ্ছি। তাহলে গুণ দিলে, যদি আমি গুণ দেই, তাহলে এই অংশটা দ্বারা এটাকে প্রতিটাতে উপাদানকে গুণ হবে। তাহলে আমরা দেই, তাহলে -1/2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3/2, মাইনাসে মাইনাসে প্লাস 2 2 ক্যান্সেল, তাহলে 1, আর আমাদের হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে -2।
2। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে এইটা। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কোথায়? এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এইটা। ওকে, তাহলে দেখো কি করলাম আমরা প্রথমত এই জিনিসটা দেয়া আছে আমাদের, তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, এইভাবে আমি ইজিলি লিখে ফেললাম, কারণ বি ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু আই। এখন বলতে পারো যে ভাই আই কোথায় গেল? আই কোথাও যায়নি আসলে। আমাদের যে আই যেটা আই হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স, তাহলে এটার মডুলাস ইকুয়াল টু কত? 1। এই কারণে আসলে ব্যাপারটা হয়েছে যে এইটার উপর কোনো ইফেক্টেই ফেলতেছে না, এইটার উপর কোনো ইফেক্টেই ফেলতেছে না, এই জন্য আমরা ওটাকে কাউন্ট করিনি, ডাইরেক্ট আমরা এই ইনভার্স বের করছি। আর এই ইনভার্স ইকুয়াল টুই তো হচ্ছে আমাদের বি। ওকে, বলা হচ্ছে 3/2 ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এবং -1 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? তাহলে দেখো আমরা খুব সুন্দর কিছু ইকুয়েশন জানি, তাই না? কি ইকুয়েশন জানি? আমরা জানি y minus y1 equal to m into x minus x1, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেখানে ঢাল m। তো এখন বলছে যে এত ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব, তাহলে এই ঢাল এবং আমরা যে সরলরেখাটা নির্ণয় করতে যাচ্ছি সেই সরলরেখার ঢাল হবে, গুণফল হবে -1। তাহলে আমরা বের করতেছি এইটা যদি হয় আমাদের 3/2 এবং আমাদের যে নির্ণয় সরলরেখা সেটা যদি হয় ঢাল m, তাহলে -1, তাহলে m হয়ে যাবে -2/3। তো -2/3 যদি আমি এখানে বসাই তাহলে y -0 এটা হচ্ছে আমার x1 আর এটা হচ্ছে আমার y1, তাহলে m -2/3 of x plus 1, 3y minus 2x minus 2, 2x plus 3y plus 2 equal to 0। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আচ্ছা দেখো, এই ম্যাথটাতে আমাদের আসলে অপশন নাই। এই ম্যাথটাতে যেটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করছে ওইটাতে এরা কোনো অপশনই দেয়নি এই অপশনগুলোর ভিতর। কথা কি বুঝছো? তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের কোনোটি নয়। এখন কথা হচ্ছে যে তুমি কোনটি দাগাবা, তাই না? কোনোটি নয়। এখন অ্যান্সার হচ্ছে এইটা। এখন তুমি পরীক্ষার হলে কি করে বুঝবা যে কোনটা অ্যান্সার? এটা ইম্পর্টেন্ট কথা না? এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা। তো এখন পরীক্ষার হলে তুমি এইটা অপশন অবশ্যই দাগাবা না। কারণ কি জানো? তুমি যদি দাগাও তারা ধরে নিবে যে তুমি জানো না জন্য ভুল দাগাইছো। কি বুঝছো? আর ভুল দাগালে কি হবে? নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং খেলে কি হবে? পজিশন পিছিয়ে যাবে, চান্স পাবো না। বুঝছো? তো এই জন্য আমরা এটা দাগাবো না। আমরা কোনোটি নয় এখানে অ্যান্সার, মানে অপশন তারা দেয়নি, এই জন্য আমরাও দেয়নি, কারণ আমরা তো কোশ্চেন বানাচ্ছি না, জাস্ট শুধু সলিউশন করতেছি। ওকে, দেখো কি বলা হচ্ছে, x²/9 + y²/4 = 1 উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এখন ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে আসলে সেটা একটু আমাদের জানা দরকার। এখন দেখো উপবৃত্ত এরকম একটা উপবৃত্ত হয়, এটা যদি x অ্যাক্সিস, আমি যদি এটা মানে y অ্যাক্সিস বা বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ যদি চিন্তা করি, তাহলে আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে এই অংশটা, জাস্ট আমাদের এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমি এই যে ইকুয়েশনটা আছে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যদি একটু তুলনা করি তাহলে কত হচ্ছে? y²/2a² = 1। তাহলে এখানে আমাদের a কত হচ্ছে? a = 3 আর b = 2। যেহেতু a গ্রেটার b, সুতরাং আমাদের এখানে ক্ষুদ্র অক্ষ হচ্ছে y অক্ষ, এবং ক্ষুদ্র অক্ষের যে সমীকরণ, তাহলে ক্ষুদ্র অক্ষের যে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে 2b বলতে 2 × 2 = হবে 4। তাহলে আমাদের অ্যান্সার এখানে কোথায়? অ্যান্সার আমাদের হচ্ছে 4। ওকে, বুঝতে পারছো? মানে আমাদের বের করতে হবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তো আমি কি করলাম, প্রথমত যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশন x²/a² + y²/b² = 1, এর সাথে আমরা কি করলাম, প্রথমত তুলনা করলাম, কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পর ভ্যালুটাকে বের করলাম, জাস্ট এনাফ। ওকে, দেখো বলা হচ্ছে tan 75 - tan 30 - tan 75 tan 30 এর মান কোনটি? তোমরা একটু রিমাইন্ডার দেই তোমাদেরকে, তোমরা যারা অলরেডি আমাদের ত্রিকোণমিতির শর্টকাট ক্লাস করছো ইউটিউবে, শর্টকাট সিরিজে, ওখানে এই রিলেটেড কোশ্চেন তোমরা খুঁজে পাবা। ওখানে একটা শর্টকাট এরকম ছিল যে, দেখো শর্টকাটটা এরকম ছিল, tan a - tan b - tan a × tan b = 1। ইকুয়াল কত ছিল আমাদের? ইকুয়াল 1। কিন্তু কখন শর্ত ছিল এই a
মাইনাস বি ইকুয়াল টু যদি হয়ে যায় আমাদের π/4 অর্থাৎ 45 ডিগ্রি। যদি আমাদের এই a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় সেই শর্তে আমাদের কথাবার্তা ছিল tan a মাইনাস tan b মাইনাস এই দুটার গুণফল ইকুয়াল টু কত 1। ওকে, তো দেখো সিমিলার কন্ডিশন আমাদের মেনে নিচ্ছে তারা কি tan a tan b এই দুটো আবার সিমিলার কন্ডিশন গুণ অবস্থায় আছে। আবার দেখো কি হচ্ছে 75 মাইনাস 30 বিয়োগ করলে হয়ে যায় আমাদের 45। তো 45 যদি হয়ে যায় তাহলে আনসার কত হবে? নিঃসন্দেহে 1। তাহলে আনসার আমাদের 1। ওকে, দেখো বলা হচ্ছে e টু দি পাওয়ার xy প্লাস 1 ইকুয়াল টু 5 হলে dx অফ y ইকুয়াল কোনটি? ওকে, দেখো আমরা এইটাতে কি অ্যাপ্লাই করব? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তার আগে এটা একটু সাইজ করে নেব, সুন্দর করে একটু ফরম্যাটে নিয়ে আসবো আমরা। 5 আমি যদি লন নেই তাহলে লন নিলে কি লেখা যাচ্ছে? লন ই এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু লন 5। তাহলে এক্স ওয়াই প্লাস 1 লন ই বলতে হয়ে যাবে 1 আর আমাদের এখানে হয়ে যাবে লন 5। তাহলে আমরা ডিরেক্ট কি লিখতেছিলাম? আমরা ডিরেক্ট আমাদের কথা ছিল যে dx অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস আমাদের এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি এইটাকে তাহলে মান পাবো আমি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে মান পাবো আমি এক্স। তাহলে আমরা এখন খুঁজি যে আমাদের অপশনে এই রিলেটেড কোনো অ্যান্সার আছে কিনা। তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে -y/x। আমাদের এইটা অ্যান্সার। এটাও তোমরা আমাদের অন্তরীকরণ যে শর্টকাট আছে ওখানে তোমরা খুঁজে পাবা খুব ইজিলি। এটা করে দেওয়া আছে, এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন ইনফ্যাক্ট ওখানে করানো হয়েছে, তাই না? অনেক কোশ্চেন করানো হয়েছে। তো দেখো আমরা এই ম্যাথটা করে ফেলি। কি বলা হচ্ছে? এত সমীকরণের একটি মূল অপরটির উল্টা হলে পি এর মান কোনটি? দেখো বলা হচ্ছে এই সমীকরণের মূলগুলো একটা উল্টা বলতে এখানে দুই রকম কথা হইতে পারে। একটা হতে পারে যোগাত্মক বিপরীত মানে যোগের উল্টা বিয়োগ, আর একটা হইতে পারে গুণের উল্টা ভাগ। তো বইপত্রগুলোতে উল্টা বলতে বোঝাচ্ছে যে গুণাত্মক বিপরীত বলতে যে একটা যদি আলফা হয় আর একটা 1/α। তো আমরা ধরতেছি যে এই সমীকরণের মূলগুলো হচ্ছে একটা আলফা আর একটা 1/α। তো এখন আলফা এবং 1/αর ক্ষেত্রে আমরা যে এই রিলেটেড ম্যাথগুলা সলভ করার জন্য আমরা একাডেমিকে কি প্রসিডিউর ফলো করতাম যে পি যদি আমাদের এখানে থাকে তাহলে আমরা কি করব? যোগফল আকারে নিব। যদি আমাদের পি এইখানে থাকে মানে কনস্ট্যান্টের জায়গা দখল করে থাকে সেক্ষেত্রে গুণ নেব। এতে করে কি হবে? খুব ইজিলি ভ্যালুটা বের হয়ে আসবে। তো আমরা সেইটাই করতেছি। তাহলে আমরা গুণ নিচ্ছি 1/α ইকুয়াল টু p/2 কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে আসতেছে আমাদের 1 ইকুয়াল টু p/2। তাহলে আলটিমেটলি p ইকুয়াল টু আমাদের আসতেছে হচ্ছে 2। p ইকুয়াল টু 2, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 8, n এলিমেন্ট অফ n অর্থাৎ স্মল n হচ্ছে একটা নাম্বার এখানে, আর ক্যাপিটাল N বলতে বোঝাচ্ছে যে ন্যাচারাল যে নাম্বারগুলো স্বাভাবিক সংখ্যা, এবং ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 মানে সাকসেসিভলি তিনটার যোগফল আমাদেরকে বের করতে বলছে। তো আমরা কিন্তু অলরেডি জানি ওমেগা n ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2, অর্থাৎ সাকসেসিভলি ওমেগার পাওয়ার যদি তিনটা যোগ আকারে থাকে তাহলে সেটার অ্যান্সার হয়ে যায় 0। একদম মুখস্থ কথা। তাহলে আমাদের এটা অ্যান্সার 0। একটি বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাই না? একটি বৃত্ত কি করে? y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3-4 বিন্দু দিয়ে যায়। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা একটা বৃত্ত ধরে নিই। তাহলে চলো একটা বৃত্ত প্রথমত আমরা ধরে নিলাম। ধরি একটা বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন আমরা কন্ডিশনগুলো একটু লক্ষ্য করি। প্রথমত কি বলা হচ্ছে? বৃত্তটা কি করে? y অক্ষকে স্পর্শ করে, মানে y অক্ষকে কি করে? y অক্ষকে স্পর্শ করে। তাহলে y অক্ষকে স্পর্শ করলে কি হয়ে যাবে? আমাদের কন্ডিশন f²
ইকুয়াল টু হয়ে যাবে সি। এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে। এখন আসো কোথায়? মূল বিন্দুতে। তার মানে বৃত্তটা গেছে কোন দিক দিয়ে? মূল বিন্দু দিয়ে। তাহলে মূল বিন্দু দিয়ে গেলে কি হয়? সি ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি এফ এর মানও হয়ে যাবে আমাদের 0। এখন বলো এই বৃত্তের সমীকরণে কি এফ আর সি থাকবে? থাকবে না? থাকবে না। কেন কেন থাকবে না? কারণ দুটোর মান 0, তাই না? তার মানে আলটিমেটলি এই দুটোর মান 0, আমাদের এফ এর মান 0, সির মান 0। তার মানে এই দুটো বাদ দিয়ে তুমি খোঁজো এখন এখানে কোথায় আছে। দেখো আমরা দেখবো যে এই দুটো বাদ দিয়ে মনে করো এটা তো হবেই না। কেন হবে না? কারণ এখানে এই যে ওয়াই রিলেটেড টার্ম আছে, কারণ ওয়াই এখানে 0 হয়েই গেছে, বাদ, আউট। এখন এই সমীকরণে আমরা জাস্ট শুধুমাত্র কার মান বের করব? জি এর মানটা বের করব। কি করে বের করব? 3 - 4 দিয়ে সিদ্ধ করে। তো দেখো আমরা 3 - 4 দিয়ে সিদ্ধ করতেছি। 9 যোগ 16 যোগ 6g ইকুয়াল টু 0। তাহলে 6g ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 6g ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 25 ডিভাইডেড বাই 6 মাইনাস 25 ডিভাইডেড বাই 6। সরি, জি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের -25 ডিভাইডেড বাই 6। তাহলে জি ইকুয়াল টু এটাই, মানে এটাই হচ্ছে আমাদের। তাহলে এখন এমন এই তিনটার ভিতর এইটা এ সি ডির ভিতর কোনটার কেন্দ্র আমাদের -25/6? তাহলে আমরা একটু সেটা খুঁজে নিই। -25/6, তাই তো? -25/6, তাহলে মানে অ্যান্সার আমাদের এই যে এটা হবে। ঠিক আছে, মানে জির মান -25, তাহলে মাইনাস জি কত হবে? 25 ডিভাইডেড বাই 6। তাহলে অ্যান্সার তো এইটাই, কারণ এরকম করে রিলেটেড করলে হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। ওকে, বলা হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল টু 1 বক্ররেখার 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, এটা খুব ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন বলার আগে কিছু কথাটা হচ্ছে যে এই রিলেটেড ম্যাথগুলা সাধারণত আমরা অন্তরীকরণের যে চ্যাপ্টারটা আছে শেষে স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, এই চ্যাপ্টারটি দেখি। তো এ বাদেও আরও কিছু আছে স্পর্শকের সমীকরণ নির্ণয় বৃত্তের চ্যাপ্টারে। ঠিক আছে, বৃত্তের চ্যাপ্টারে বাদে আরও কিছু আছে, সেটা হচ্ছে উপবৃত্ত, অধিবৃত্ত, মানে সহজ কথা কণিক চ্যাপ্টারে, তাই না? তো এই ম্যাথটা এটা একটা তোমার অধিবৃত্ত প্রকাশ করতেছে। তো আমরা একটু দেখি যে এক্স ওয়াই এই জায়গাতে যদি হয় তাহলে কি করতে হবে? এটা ডাইরেক্ট সিদ্ধ করে দিতে হবে। মানে সহজ কথা বলতে গেলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, x(x1) প্লাস y(y1) ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এরকম করে আমরা লিখতে পারি ইকুয়াল টু 1। তাহলে x1 এর মান কত? এটা হচ্ছে x1 আর এটা কত হচ্ছে আমাদের y1। তাহলে x1 1 বলতে শুধুমাত্র x থাকতেছে আমাদের, x প্লাস y2 ইকুয়াল টু 1। আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। x প্লাস y, এই যে এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? মানে ব্যাপারটা অনেক সোজা। এখন যদি তুমি এভাবে না করো, dy dx দিয়ে করো, হ্যাঁ সেটাও হবে। দেখো ওটা একটু বলি, যদি dy dx দিয়ে করো, তুমি মনে করো বের করবা প্রথমত কি? তুমি প্রথমত বের করবা dy dx, তাহলে মাইনাস ওই x এর সহগ y সহগ, তাহলে কত হবে? 1 y/x হবে। তাহলে dy dx অফ কোন বিন্দুতে? 1 বিন্দুতে, তাহলে 1 বিন্দুতে -1 হবে। এখন খোঁজো এই সরলরেখাগুলোর ভিতর কোনটার ঢাল -1? তো কোনটার ঢাল -1? শুধুমাত্র একটা রেখাই আছে যেটার ঢাল -1, এবং সেটা কোনটা? এই যে বি। ওকে, দুইভাবেই করতে পারো তুমি, তোমার যেটা বেটার মনে হয় তুমি সেটা ফলো করো। দেখো কি বলা হচ্ছে tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7/5 এর মান কোনটি? এখন আমরা মান বের করব। এর আগে আমরা কি জানতে হবে? tan এর ফর্মুলা, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এই ফর্মুলাটা একটু আমাদের জানতে হবে। তো আমরা একটু দেখি, জানি অলরেডি, আমরা ডিরেক্ট ম্যাথ করব। tan ইনভার্স 7/5, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের tan ইনভার্স a 6, b 7/5, 1 মাইনাস ab 6 ইন্টু 7/5। তাহলে আমরা ম্যাথ করে ফেলি। tan ইনভার্স লসাগু করি, 5 30 প্লাস 7 5 মাইনাস 42। ওকে, তাহলে আমরা একটু লিখি tan ইনভার্স 5 গেল 37/37 মাইনাস, তাহলে আলটিমেটলি আমাদের টিকতেছে কত?
ট্যান ইনভার্স মাইনাস 1। এখন আমরা একটু অপশনের দিকে যাব। এটা দুই রকম হইতে পারে অ্যান্সার, তাই তো? দুই রকম হইতে পারে। কি কি দুই রকম হতে পারে? ট্যান নেগেটিভ কোথায় কোথায়? ট্যান নেগেটিভ হচ্ছে দুইটা কোয়াড্রেন্টে, একটা কোয়াড্রেন্ট হচ্ছে এইটা, একটা কোয়াড্রেন্ট হচ্ছে এইটা। আমাদের অ্যান্সারে যেটা দেওয়া আছে আমরা সেটাই ফলো করব। যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই এদিক থেকে আমরা ফলো করব, ঠিক আছে? কারণ ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ অ্যাঙ্গেলটাকে আমরা চিন্তা করব, ঠিক আছে? দেখি এখানে কোনটা দেওয়া আছে আমাদের। এটা আমাদের দেওয়া আছে একটাই অ্যাঙ্গেল দেওয়া আছে, যেটা হচ্ছে 3π/4 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট দেওয়া আছে। এটা এরকমও হতে পারতো, অর্থাৎ দুইটা মান হইতে পারে এইটার। একটা হতে পারে তোমার 3π/4 আর একটা হতে পারে -π/4, দুটাই হতে পারে। এখন তুমি যেটা ফলো করো সেটা, বা অপশনে যেটা থাকবে সেটা। ওকে, দেখো এখানে খুব ইজি কোশ্চেন, ম্যাট্রিক্সের সমতা রিলেটেড। বলা হচ্ছে 8xy - 2 6, এটা xy এর মান। তো আমরা প্রথমত কি করব, ম্যাট্রিক্সের সমতা আমরা এটা শর্টকাটে দেখে আসছি যে ম্যাট্রিক্সের সমতা ম্যাথগুলো কি করে সলভ করতে হয়। তো দেখো অবস্থানগতভাবে এরা সমান হবে। কিভাবে? অবস্থানগতভাবে। মনে করো একটা 1 আছে, এর উল্টা দিকে বা ইকুয়ালের অপোজিটে যেটা থাকবে 1 সেটা সমান, মানে অবস্থানগতভাবে এটা সমান। তো অবস্থানগতভাবে যদি এরা সমান হয় তাহলে x আর এই অংশটা সমান হবে, তাই তো? তাহলে এরপর কি হবে, y আর 4 এটা সমান হবে, তাই তো? তাহলে আমরা লিখে ফেলতেছি যে y - 2 = 4, y = 6। এখন খোঁজো, x বের করার আগে তুমি অপশনে খোঁজো যে y = 6 একটাই আছে কিনা। যদি একটাই থাকে তাহলে সেটা নিঃসন্দেহে অ্যান্সার। y = 2 2 2 8, এই যে এটা অ্যান্সার নিঃসন্দেহে, কারণ y = একটাই আছে। বিশ্বাস না হয় করে দেখো, কি করে করবা, যে দেখো যে x = 2 + y, y এর মান যদি তুমি 6 বসাও তাহলে এইটাই তো হয়ে যায়, ঠিক আছে? তো এই এমসিকিউগুলো করার ক্ষেত্রে কিছু একটু টেকটিক্স ফলো করতে হবে। তার মধ্যে এটা একটা, যে তুমি অপশন টেস্ট করে করে কিছু ভ্যালু পাবা এবং সেই ভ্যালুগুলোকেই তোমাকে নিতে হবে। ওকে, দেখো এর আগের মতো কিছুটা সিমিলার কোশ্চেন। তো সিমিলার কোশ্চেন আমরা করে ফেলি। বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to 1 ln x + 1 / x + 1 dx = 2। তো আমরা ধরতে পারি যে ln x + 1 = z। তো এটা যদি আমি z ধরে নেই তাহলে এইটার যে ডিফারেন্সিয়েশন 1/x + 1 dx = হয়ে যাবে কত, dz, তাই তো? তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি ঘটলো? ব্যাপারটা ঘটলো এই যে এইটা সমান আমাদের হচ্ছে dz আর এইটা হচ্ছে আমাদের z। তাহলে আমাদের লিখতে পারছি z dz, তাহলে হয়ে যাবে z² / 2। এখন আমি এখানেই লিমিট বসাবো না, কারণ x এ আমি ফিরে যেতে যাচ্ছি। তাহলে আমি কি করব, ln x + 1 এই যে a² / 2। ওকে, এখন আমি এখানে লিমিটটা অ্যাপ্লাই করব, লিমিটটা এখানে অ্যাপ্লাই করব 1 0। ওকে, লিমিটটা যদি এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে আমি ভ্যালু আলটিমেটলি পাচ্ছি কোনটা সেটা একটু দেখো। ভ্যালু আমি আলটিমেটলি পাচ্ছি যে ln 1 যদি এখানে বসাই তাহলে হয়ে যাবে ln 1 + 1 ln 2, আর যদি 0 আমি যখন বসাবো x হয়ে যাবে 0 আর 1 থাকবে, ln 1 মানে হচ্ছে 0, তার মানে আলটিমেটলি ওই অংশটুকু বাদ। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে /2, এটা অ্যান্সার আমাদের। ওকে, দেখো বলা হচ্ছে y = tan inverse p + qx / q - px dx of y = what। এখন এখানে একটা প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই tan inverse-এর যে অংশটা আছে এটা ডিরেক্ট আমাদের মিলে যায় না। কারণ আমরা কি জানি দেখো তো, tan inverse x + y 1 - xy = tan inverse x + tan inverse y, আমরা এই অংশটুকু জানি। তো এখন ব্যাপারটা হলো এরকম যে এখানে যে দুটো যোগ আকারে থাকবে সেই দুটোই এখানে গুণ আকারে থাকবে। উপরে যে দুটো যোগ আকারে থাকবে ওই অংশ দুইটাই নিচে গুণ আকারে থাকবে। তো এখন এখানে কি সিমিলার কন্ডিশন, মানে দেখো তো p আছে, qx আছে, এই দুটো কি গুণ অবস্থা এখানে আছে? নাই, তার মানে এটা মানতেছে না। তার থেকে বড় কথা, আমাদের এই ম্যাথে বা এই ফর্মুলাতে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই 1 লাগবে, এখানে 1 নাই। তার মানে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই কিউটাকে কমন নিয়ে 1 বানানো। তো আমরা 1 বানানোর চেষ্টা করতেছি px। তাহলে আমি কি করব, প্রথমত আমি কমন নেব। কি কমন নেব? কমন নেব হচ্ছে q। তাহলে লিখতেছি tan inverse q কমন নিলাম 1 - p/q × x। যদি আমি এখানে q কমন নেই তাহলে p/q + x। তাহলে যদি
এই দুটো যদি কেটে যায়, এই যে কিউ যদি কেটে যায়, তাহলে আলটিমেটলি থাকে কি আমাদের, থাকে হচ্ছে tan ইনভার্স পি ডিভাইডেড বাই কিউ প্লাস এক্স 1 মাইনাস পি বাই কিউ ইন্টু এক্স। আমাদের এই অংশটুকু থাকতেছে। এখন আমাদের যে কন্ডিশনগুলো আমরা বললাম সে সবই ফুলফিল করতেছে। এই দুটো যা আছে এখানে গুণ অবস্থায় আছে, আবার অনও আছে। তার মানে আমাদের ডিরেক্ট আমরা ফর্মুলাটা লিখতে পারতেছি। কি ফর্মুলা? যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, tan ইনভার্স এ, tan ইনভার্স এ বলতে পি বাই কিউ প্লাস tan ইনভার্স বি বলতে আমাদের এক্স। এখন আমরা এই ম্যাথটা, আমরা এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করব। তো আমরা ডিফারেন্সিয়েশন করতেছি dy বাই dx। দেখো এই অংশে কি আমাদের কোনো ভেরিয়েবল আছে? এই অংশে কি কোনো ভেরিয়েবল আছে? নাই। তার মানে কি এই অংশের ডিফারেন্সিয়েশন 0। তার মানে এই অংশের ডিফারেন্সিয়েশন 0 প্লাস দেখো এই অংশ tan ইনভার্স x। তো tan ইনভার্স x এর কি হবে? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে আলটিমেটলি অ্যান্সারও হচ্ছে এই অংশটাই, the 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে অ্যান্সার আমাদের এই যে এইটা বি। ওকে, দেখো কি বলা হচ্ছে যে 15 মিটার পার সেকেন্ড আদিবেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত, মানে একটি বস্তু নিক্ষিপ্ত করা হলো, বস্তুটির ভ্রমণকাল কোনটি? তো এই ম্যাথ দেখার পর তোমরা ভাবতেছো যে ফিজিক্সের ম্যাথে কি করে চলে আসলো, তাই না? না, এটা আসলে ফিজিক্সের না, এটা হচ্ছে ম্যাথেরই। সমতলে বস্তুর গতি যে চ্যাপ্টারটা আছে তোমাদের, ওইটা হচ্ছে মেইনলি আমরা যে গতিবিদ্যা বলি, ঠিক আছে, মানে গতিবিদ্যার বড় ভাই, ঠিক আছে। গতিবিদ্যার ছোট ভাই যদি হয়, সমতলে বস্তুর গতি হচ্ছে বড় ভাই, মানে ভয়ঙ্কর রকম কিছু, ঠিক আছে। তো আমরা দেখো তার মধ্যে সব থেকে সোজা ম্যাথ এইটা। আমরা জানি ভ্রমণকালের একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, একটা বস্তুকে নিক্ষেপ করলে এখানে গিয়ে পড়বে, একটা বস্তুকে নিক্ষেপ করলা থিটা কোণে, আমরা ধরলাম থিটা নট, এটা ধরলাম ভি নট। তার মানে এই পুরো জায়গাটুকু, এই পুরো অংশটুকু যাইতে যে সময় লাগবে, অর্থাৎ এইটা এইভাবে যাইতে এখানে পড়তে যে সময় লাগবে, এই পুরো পথে যে সময় লাগবে, সেই সময়টাকে আমি বলতেছি ক্যাপিটাল টি। অর্থাৎ এখানে যাইতে সময় অর্ধেক, এখানকার যাইতে সময় অর্ধেক। তো ডাইরেক্ট আমরা ফর্মুলা লিখে ফেলতেছি। ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ভ্রমণকালের ফর্মুলা। 2v নট 15 সাইন 30, সাইন 30 মান হচ্ছে আমাদের হাফ ডিভাইডেড বাই 9.8। তাহলে আমরা 2 আউট করে দিলাম, 15 ডিভাইডেড বাই 9.8, 15 ডিভাইডেড বাই 9.8 এর অ্যান্সার কত হবে বলো দেখি? 15 বাই 9.8 1.5 এর কাছাকাছি। তাহলে আমাদের অ্যান্সার কোথায়? 1.53। এটাই কাছাকাছি, শুধুমাত্র আমাদের অ্যান্সার আছে। ওকে, দেখো খুব মজাদার একটা ম্যাথ। লিমিট থিটা টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার থিটা মাইনাস 1 বাই থিটা কোনটি? এই ম্যাথটা তোমার অলরেডি কনফিউজ যে আসলে কি হবে, তাই তো? এখানে কিছু কথা বলা দরকার। সেইটা হচ্ছে যে এই ম্যাথটাতে তোমরা যে ভুলটা করবা, কি ভুল করবা জানো? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স। অনেকেই তোমরা এই ফর্মুলাটার সাথে এইটাকে কম্পেয়ার করতে চাবা, কিন্তু এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না জানো? দেখো এখানে যে আমাদের ই আছে আর এখানে আমাদের আছে 2, তার মানে বিষয়টা একই না। তার মানে কি হবে? ফর্মুলাটা আলাদা, অর্থাৎ আমাদের যে প্রদত্ত ম্যাথ এটা কোনো ফর্মুলাতেই যাচ্ছে না। তুমি কিন্তু চিন্তা করেই নিছো এর আগে যে তুমি ফর্মুলাতে বসাবা এই অংশটা, তাই তো? কিন্তু এই কাজ করা যাবে না। তার মানে কি করতে হবে? দেখো আমরা যে শর্টকাটের যে লিমিটের লেকচার ছিল আমাদের, ওখানে আমরা দেখেছিলাম যে l'Hopital কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সিমিলার কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব। আবার একটু বলি, l'Hopital অ্যাপ্লাই করা যায় যদি 0/0 অথবা ইনফিনিটি এই ধরনের কোনো ঘটনা ঘটে। তো ঠিক আছে, এটাতে কি তা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মাইনাস 1/0, 0/0। তার মানে 0/0 যদি হয় তাহলে আমরা l'Hopital ইউজ করতে পারবো। তো l'Hopital ইউজ করতেছি। তার আগে আবার বলো যে y ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার x হয়, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a। তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করতেছি, আমরা l'Hopital অ্যাপ্লাই করতেছি।
লিমিট থিটা টেন্স টু 0, এ বলতে 2 বোঝাচ্ছে, 2 টু দি পাওয়ার থিটা ইন্টু লন 2 ডিভাইডেড বাই 1। এখন আমরা দেখব এখানেও আবার সিমিলার 0/0 ফরম্যাট আছে কি না। এখন আমরা দেখলাম যে এটাতে 0/0 ফর্মুলা নাই। কারণ কি? কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 0 বলতে 1 লন 2, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের কত, 1 ইন্টু লন 2 ডিভাইডেড বাই 1। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমাদের লন 2, অ্যান্সার হচ্ছে আমাদের লন 2, এইটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো একটু সিনসিয়ারলি থাকতে হবে আমাদের যে কোনটা ফর্মুলা আর কোনটা লহপিটালের মাধ্যমে বা অন্য কোনো ফর্মুলার মাধ্যমে আমরা সলভ করতে পারতেছি, এটা একটু মাথায় রাখতে হবে। বলা হচ্ছে আবারও ম্যাট্রিক্স, বলা হচ্ছে a ইকুয়াল টু 1 - 1 0 0 এবং ফাংশন অফ x ইকুয়াল টু x - 3 হলে f অফ a ইকুয়াল টু কোনটি। তো খুব ইজি কোশ্চেন, কিন্তু একটু প্রবলেম আছে। প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে আমাদের বের করতে বলছে ফাংশন অফ e, আমাদের বের করতে বলছে ফাংশন অফ e, কিন্তু আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x - 3। তাহলে আলটিমেটলি ফাংশন অফ a ইকুয়াল টু হবে a - 3। কোনো সমস্যা আছে? এখন কিন্তু কথা হলো যে তুমি একটা ম্যাট্রিক্স থেকে কি করে 3 এই একটা সংখ্যা বাদ দিবা। তো আমরা জানি যে কোনো সংখ্যার সাথে 1 থাকে, তো 1 থাকে বলতে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিরেক্ট তো তুমি 1 লিখতে পারবা না। তো ডিরেক্ট যদি তুমি 1 লিখতে না পারো তাহলে কি লিখবা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? তাহলে তোমাকে লিখতে হবে অভেদক ম্যাট্রিক্স যার মান 1 বা 1-এর সমতুল কোনো কিছু, তাই তো? তো আমরা সেটা লিখে ফেলতেছি। তাহলে আমরা লিখতে পারি 3i খুব ইজিলি। তাহলে এ লিখে ফেলো, এরপর লিখে ফেলো এবং যোগ বিয়োগ করে ফেলো। 1 - 1 0 0 -3, আচ্ছা i বলতে কি 1 0 0 1, তাহলে 3i বলতে কি হবে, 3 দ্বারা গুণ হবে পুরোটাকে, তাহলে 3 0 0 3। তাহলে আমরা করে ফেলি এইটা -3, তার মানে -2 -1 0 -2, সরি -3 0 -3, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 - 1 0 -3, তার মানে অ্যান্সার আমাদের হচ্ছে তোমার ই। ঠিক আছে? মানে বোঝো ব্যাপারগুলো একটু। ম্যাট্রিক্স থেকে কোশ্চেন খুব ইজি আসে এটাও বলবো না, একটু তুলনামূলক মানে কম্পারেটিভ করে কথাবার্তাগুলো আসে। যেমন যে দুইটা তোমরা দেখলাম, প্রথমটাতে আসছে হচ্ছে এ বি ইকুয়াল টু আই হলে এরকম এ ইনভার্স বের করতে বলছে বা বির মান বের করতে বলছে, এরপর এইটাতে ফাংশন দিয়ে রাখছে, এরপর কোনোটাতে আবার দেখবে যে পাওয়ার দিয়ে রাখছে। ঠিক আছে? তো এই রিলেটেড জিনিসগুলো একটু বেশি করে দেখতে হবে। আর বিশেষত রাজশাহী ভার্সিটির ক্ষেত্রে একটা বিষয় বলা যেতে পারে, রাজশাহী ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে দেখতে হবে ম্যাথের ক্ষেত্রে। বিশেষত তোমার যদি শিফট 2 বা 3 শিফট বা যে জগাটাই শিফট থাকুক না কেন, যদি প্রথম শিফটের পরে তোমার পরীক্ষাগুলো না হয়, তাহলে তোমার উচিত হবে আগের শিফটের কোশ্চেনটা একবার হলে দেখে যাও। কথা কি বলছো? যদি তোমরা দেখতে পারো, যদি মানে কোশ্চেন যদি দিয়ে থাকে আর কি, তারা তুমি দেখতে হবেই বলতে পারো। কারণ কি দেখতে হবে, কারণ কি যে ওই রিলেটেড দুটা একটা ম্যাথ যদি আসে, সেটা তোমাকে সময় নষ্ট করবে না। সময় নষ্ট করবে না, তাহলে সময় বেঁচে গেল। কথা কি বুঝছো? আগে যাইতে পাবা। ঠিক আছে? পরীক্ষা যেহেতু প্রতিযোগিতা, কথা ঠিক আছে? তো প্রতিযোগিতায় তোমাকে যে কোনো ওয়েতে আগে যেতে হবে, বাট মাস্ট হ্যাভ ফেয়ার ওয়ে। ওকে? বলা হচ্ছে 16x² + 9y² = 144 উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটি? এখন উপকেন্দ্রিক লম্ব, আমরা উপকেন্দ্রটা একটু স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসি। প্রথমত 16x² ডিভাইডেড বাই 144 প্লাস 9y² ডিভাইডেড বাই 144 = 1। তাহলে আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে x² ডিভাইডেড বাই 9 প্লাস y² ডিভাইডেড বাই 16 = 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে x² ডিভাইডেড বাই 3² প্লাস y² ডিভাইডেড বাই 4² = 1। আমাদের এই অংশটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট? এই ক্ষেত্রে b গ্রেটার দেন a, b গ্রেটার দেন a। শিফট 1-এর কোশ্চেন যখন সলভ করছি আমরা, সিমিলার কোশ্চেন কিন্তু ওখানেও একটা ছিল। ঠিক আছে কি? সেটা মনে হয় অধিবৃত্তের ক্ষেত্রে ছিল, তো একটু মাথায় রাখিও এই বিষয়গুলো। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a² ডিভাইডেড বাই b। 2 × a² বলতে 9 ডিভাইডেড বাই b বলতে হচ্ছে 4, তাহলে হচ্ছে 9 তোমার হচ্ছে 9/2। আমাদের হয়ে যাচ্ছে 9/2, এটা অ্যান্সার।
ওকে, বুঝতে পারলাম? সমমানের দুইটি বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ। সমমানের দুইটি বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হলে এদের মধ্যবর্তী কোণ কোনটি? তার মানে দেখো আমাদের বের করতে হবে যে অংশটা, সেটা হচ্ছে এটা পি, এটা কিউ, আর স্কোয়ার ইকুয়াল টু 3p স্কোয়ার। এটা আমাদেরকে বলা আছে, ঠিক আছে কি? এই অংশটা আমাদের বলা আছে। তো আমরা একটু সলভ করে ফেলি। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p ইন্টু কস থিটা। আমরা থিটা ধরছি, তার মানে থিটা। তাহলে আর স্কোয়ার হয়ে যাবে আমাদের 3p স্কোয়ার প্লাস 2p ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস থিটা। আমাদের এটা হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এটা যদি পাশে নিয়ে এসে হয়ে যাবে p স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার কস থিটা। তাহলে হাফ ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে থিটার মান হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা, দারুণ ইন্টারেস্টিং একটা ম্যাথ। z ইকুয়াল টু 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই হলে ইমাজিনারি অফ জেড কোনটি? এখন এখানে একটা বিষয় আমরা একটু দেখি, আমরা একটা শর্টকাট দেখার চেষ্টা করবো। এখানে শর্টকাটটা হচ্ছে এমন যে ধরো একটা জেড ইকুয়াল টু এরকম একটা আছে তোমার a প্লাস আই বি সি প্লাস আই ডি, এরকম একটা জটিল সংখ্যা আছে দেয়া। এখন তোমাকে বের করতে বলা হচ্ছে যে দুইটা কোশ্চেন তোমাকে বের করতে তারা বলছে। প্রথম কোশ্চেন বলছে রিয়েল অফ জেড ইকুয়াল টু হোয়াট, এবং ইমাজিনারি অফ জেড ইকুয়াল টু হোয়াট, এই দুইটা তারা বের করতে বলছে তোমাকে। এখন তাহলে আমরা কি করব? আমরা ডিরেক্ট একটু করার চেষ্টা করব। রিয়েল অফ জেড ইকুয়াল টু এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এসি প্লাস বিডি, তার মানে যা আছে এই যে এই দুটোর গুণন, ঠিক আছে? এসি প্লাস বিডি এই দুটোর গুণ হবে, এরপর আমাদের সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর ইমাজিনারি অফ জেড যদি বের করতে বলা হয় তাহলে ইমাজিনারির ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র আমরা একটা মাইনাস চিহ্ন দিব, তার আগে আমরা সি স্কোয়ার ডি স্কোয়ার লিখে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে হবে বিসি মাইনাস এ ডি, এটা উল্টা দিকে, বিসি মাইনাস এ ডি। ওকে, তাহলে আমরা এই ম্যাথটাও সিমিলার ওয়েতে করব। তো দেখো এখানে আমাদের এ কত? এখানে আমাদের এ হচ্ছে 1, বি হচ্ছে -1, বি হচ্ছে -1, সি হচ্ছে 1, ডি হচ্ছে আমাদের 1। তার মানে আলটিমেটলি যদি আমাদের ইমাজিনারি অফ জেড বের করতে বলে তাহলে আমরা কি করব? সেটা হচ্ছে বি 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি ব্যাপারটা দেখো, -1 আলটিমেটলি আমি লিখতে পারি -2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1। তাহলে ইমাজিনারি অফ জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। কি বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আমাদের ইমাজিনারি অফ জেড কত হচ্ছে এখানে? -1। তো আমরা রিয়েলি অফ জেড এই অংশটুকু বের করছি না এখানে, কারণ আমাদের বলেনি। তো তোমরা অবশ্যই কিন্তু এক্সারসাইজ করার সময় এই অংশটুকুর মানও বের করবা। ওকে, এটার জন্য বিষয়টা মাথায় থাকে একটু। তাহলে আমরা নেক্সট প্রবলেম করতেছি। এই প্রবলেমটা খুব একটা ওয়েল নন প্রবলেম আমাদের কাছে। কেন ওয়েল নন? আবার ওই সিমিলার কথা, আমরা যখন ত্রিকোণমিতির শর্টকাট সিরিজ দেখেছি তখন এই প্রবলেমটা আমরা সেখানে সলভ করেছি, এরকম ইনফ্যাক্ট বেশ কিছু প্রবলেম। তাহলে দেখো আমরা ডিরেক্ট বলতে পারি cos sec 2, ঠিক আছে? তাহলে পাওয়ার যাই হোক এটার মানে হচ্ছে আমাদের 2, পাওয়ার যাই হোক এটা কোনো ম্যাটার না, অ্যান্সার 2। সিমিলারলি আমরা একটা দেখছিলাম 5/2 হলে কত হয়, তো তোমরা আশা করি ওটা দেখে নিবা, অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2। নেক্সট,
আচ্ছা দেখো কি বলতেছে, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x এত বৃত্তটি স্পর্শক সমীকরণ। তো ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে আমরা ধরলাম এক্স ইকুয়াল টু এ, এবং এই রেখাটাই কি করবে, ওয়াই অক্ষ বৃত্তকে স্পর্শ করবে। তো বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে এরকম করে স্পর্শ এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তাহলে ডি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের আর। কোনো প্রবলেম আছে? নাই। তাহলে এইটা সমীকরণ এক্স ইকুয়াল টু আমি ধরলাম এ, তাহলে এক্স মাইনাস এ, এই বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে 3, 4, এবং তাহলে ব্যাসার্ধ হবে 9 যোগ 16 মাইনাস 9 রুট ওভার ইকুয়াল টু 4। তাহলে আমি লিখছি কি ডি ইকুয়াল টু আর ইকুয়াল টু মডুলাস অফ এক্স, এক্স বলতে সিদ্ধ করতে হবে কত দ্বারা, 3 মাইনাস 4 রুট ওভার 3 মাইনাস এ রুট ওভার 1, তাই তো? তাহলে আর এর মান কত হচ্ছে আমাদের 4 ইকুয়াল টু 3 মাইনাস এ মডুলাস। তাহলে আমরা করে ফেলি, শেষ করি। কত হচ্ছে আমাদের প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 3 মাইনাস এ। তাহলে আমি যদি এখন প্লাস নিয়ে নিই এখানে, তাহলে 4 ইকুয়াল টু 3 মাইনাস এ, আর এ ইকুয়াল টু হয়ে যাবে আমার হচ্ছে মাইনাস 1, এ ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে হচ্ছে এ প্লাস 1 ইকুয়াল টু 0, এ প্লাস মানে এ ইকুয়াল টু মাইনাস 1 হয়ে যাচ্ছে আমাদের, তাই তো? তো এ ইকুয়াল টু যদি 1 হয় একটা, আর একটা যদি মাইনাস হয়ে যায় আমাদের, তাহলে হয়ে যাবে হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস 1 আর মাইনাস 4 ইকুয়াল টু 3 মাইনাস এ, তাহলে এ হবে হচ্ছে আমাদের 7। তাহলে এর মান যদি আমি এই সমীকরণে এখন বসাই, এই সমীকরণে বসাই, তাহলে আমি মান পাবো 2টা, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস 1, এক্স ইকুয়াল টু হবে 7। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু মাইনাস 1 আর এক্স ইকুয়াল টু 7, আমাদের অ্যান্সার হচ্ছে এখানে সি। ওকে, নেক্সট প্রবলেম। এত রেখার উপর লম্ব রেখার ঢাল কোনটি? খুব ইজি কোশ্চেন। তাহলে লম্ব রেখার ঢালের ক্ষেত্রে কি হয়, ঢাল দেওয়ার গুণফল -1। তাহলে এই রেখার ঢাল 3x, এটা ওয়াই হতো আমাদের, তাহলে ঢাল হবে m1 যদি আমি ধরি, তাহলে মাইনাস x এর সহগ, x এর সহগ 5, y সহগ -3, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 5/3। তাহলে এর উপর লম্ব রেখার ঢাল যদি এটা m2 হয় আর এটা যদি m1 হয়, তাহলে m2 ইকুয়াল টু হবে -3/5, -3/5 আমাদের এটা অ্যান্সার। এত অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কোনটি? তো আমরা একটু অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার সূত্রটা দেখি। উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখি বি স্কোয়ার ইকুয়াল টু 2 আর এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে 1 প্লাস 2 ডিভাইডেড 1 প্লাস 2 ডিভাইডেড বাই 1, তার মানে √3। তার মানে ইসেন্ট্রিসিটি আমাদের হয়ে যাচ্ছে √3, অর্থাৎ প্লাস মাইনাস √3, যেহেতু অপশন এইটাই আছে সুতরাং এইটাই আনসার। ওকে, প্লাস মাইনাস এখানে হওয়ার কথা না, কথা কি বুঝতে পারছো? কেন হওয়ার কথা না? এর সব থেকে বড় কারণ হচ্ছে যে ইসেন্ট্রিসিটির মানটা অবশ্যই গ্রেটার দেন 1 হবে, আর এইটার ভিতর যেহেতু গ্রেটার দেন 1 আছে সুতরাং আমরা এইটাই কাউন্ট করে নিলাম। ওকে, এত 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 এর মান কোনটি? তো এটা খুব ইজি কোশ্চেন, কি করে এটা সলভ করবো আমরা, এটা আমরা অলরেডি জানি, বই থেকে হুবহু তোলা কোশ্চেন। তোমাদের বই এরকম কোশ্চেন আছে, তোমরা দেখবা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করো। সিমিলারলি এটা থেকেও আছে আমাদের কজ স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু π/2 হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো সিমিলার কোশ্চেন, জাস্ট শুধুমাত্র রং পাল্টায় দিছে আমাদের, রং বলতে একটু জাস্ট মডিফিকেশন, কারণ কি π/2 এর কারণে সাইনটা হয়ে গেছে কজ, জাস্ট তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 1, তাহলে এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে 1। এত মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, এটা যদি একটা মূল হয় তাহলে সহজভাবে বলো যে একটা সমীকরণ জানা আছে যার এক্স এর একটা ভ্যালু হচ্ছে এইটা, তাহলে আমি ধরলাম যে এক্স ইকুয়াল টু 1 প্লাস √2i, কোনো সন্দেহ নাই। তাহলে আমি লিখতে পারি কি এক্স মাইনাস 1 ইকুয়াল টু √2i, তাহলে এক্স মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2i √2 মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2i স্কোয়ার। আই স্কোয়ার বলতে হয়ে যাবে -1,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু -2। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, -x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। বুঝতে পারতেছো? এইটা তোমরা আরেকভাবে করতে পারো। কিভাবে করতে পারো সেটা একটু বলে দিই। এই সমীকরণের একটা মূল কত? 1 প্লাস 2y, তার আরেকটা মূল কত? 1 মাইনাস √2y। তাহলে এই দুটার যোগ করো, এই দুটার গুণ করো, তুমি অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে? এখন বলা হচ্ছে যে i স্কোয়ার ইকুয়াল টু -1 হলে সামেশন অফ k ইকুয়াল টু 0 টু 100 i টু দি পাওয়ার k এর মান নিচের কোনটি? তো আমরা একটা নতুন জিনিস এখানে দেখার ট্রাই করব। সেই নতুন জিনিসটা কি একটু দেখো। দেখো বলা হচ্ছে যে k এর মান কোথা থেকে শুরু হবে? 0 থেকে। শেষ হবে কোথায় গিয়ে? k এর মান যাবে কোথা থেকে? 0 থেকে শুরু করে 100 পর্যন্ত, তাই তো? শুরু করে 100 পর্যন্ত যাবে। তাহলে এখন বলো i টু দি পাওয়ার 0 এরভাবে ডটেড মানে প্লাস করে করে যদি যায়, তাহলে i টু দি পাওয়ার প্লাস i টু দি পাওয়ার 100 পর্যন্ত যাবে। তাহলে বলো টোটাল পদ সংখ্যা আছে কয়টা? টোটাল পদ সংখ্যা আছে 101টা। কারণ এই 0 থেকে শুরু হয়েছে, 100 দিকে শেষ হয়েছে। এখন যেহেতু 0-র পর এটা একটু লিখি আমরা, i টু দি পাওয়ার 1 প্লাস i স্কোয়ার প্লাস ডটেড। এখন দেখো এই 1 থেকে শুরু করে, এই 1 থেকে শুরু করে সাকসেসিভলি 100 পর্যন্ত, অথবা যদি আমি বলি i টু দি পাওয়ার 1 প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। কারণ কি i এর ঘাত পরপর 4টা ক্রমিক সংখ্যা হলে সেগুলোর মান বা যোগফল হয় 0। তাহলে এখানে আছে 25 মানে 100টা। তাহলে 100কে যদি আমি 4 দ্বারা ভাগ দিই হয়ে যায় 25, তার মানে 25টা 0 যোগফল আকারে আছে। 25টা 0 যোগফল আকারে আছে। তার মানে আলটিমেটলি এই পুরো অংশটুকুর মান হয়ে যাবে কি? 0। যদি 0 হয়ে যায় তাহলে i টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। i টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে অ্যান্সার আমাদের 1। দারুণ মজাদার ম্যাথ। কি বলা হচ্ছে? ইন্টিগ্রেশন -2 ইন্টিগ্রেশন অফ -2 টু 2 মডুলাস অফ x। তাহলে দেখো মডুলাস অফ x এটাকে আমরা দুইটা ভাবে লিখতে পারি, একটা -x, একটা হচ্ছে +x। কখন -x? যখন x লেস দেন 0, x লেস দেন 0, যখন +x, x লেস দেন x গ্রেটার দেন 0। গ্রাফ যদি আঁকতে চাই তাহলে গ্রাফটা হবে এরকম এরকম। আর বলা হচ্ছে যে x, তাই তো? তার মানে আলটিমেটলি আমাদের গ্রাফটা হবে এরকম। অর্থাৎ এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে, এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে, এই অংশটুকু। ঠিক আছে? তো এই অংশটুকু যদি বের করতে বলা হয় তাহলে দেখো এই সরলরেখা y ইকুয়াল টু x, এই সরলরেখা y ইকুয়াল টু -x। তার আগে বলো এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে আমাদের 2, আর এই বিন্দুটা হবে হচ্ছে -2। অর্থাৎ লিমিট বলেই দিচ্ছে আমাদের -2 থেকে শুরু করে 2 পর্যন্ত। তো এখন এইটা যদি 2 হয় তাহলে এটা 2 নিঃসন্দেহে, আর এইটা যদি -2 হয় তাহলে এইটাও 2 নিঃসন্দেহে। তাহলে আমাদের একটা ত্রিভুজ ফর্ম করতেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ½ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে টোটালটা 4 ইন্টু উচ্চতা হচ্ছে 2, তার মানে 2 2 গেল, অ্যান্সার হচ্ছে আমাদের 4। তার মানে ক্ষেত্রফল কত? 4 বর্গ একক। এখন বলতে পারো কেন আমরা ক্ষেত্রফল বের করলাম, তাই তো? কেন আমি ক্ষেত্রফল বের করব? আরে ভাই ইন্টিগ্রেশন মানেই তো একটা এরিয়া, তাই না? একটা এরিয়া বের করতে বলছে, এই জন্য আমরা ক্ষেত্রফল বের করছি। ঠিক আছে? এই যে 4। এটা তোমরা অন্যভাবে করতে পারো। কিভাবে করতে পারো দেখো বলে দিই। ইন্টিগ্রেশন -2 টু 0 -x dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু 2 x dx। তুমি এটা করো, সিমিলার অ্যান্সার পাবা। এত ফাংশনটির সর্বোচ্চ মান কোনটি? ঠিক আছে, আমরা সর্বোচ্চ মান বের করতে পারি দুইভাবে। একটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, অর্থাৎ বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, লঘুমান বা গুরুমান যেখানে বের করছি আমরা সেভাবে করতে পারি। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে পলিনোমিয়াল। অর্থাৎ যদি আমাদের একটা আদর্শ সমীকরণ এরকম থাকে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি আমার আদর্শ সমীকরণ হয়ে থাকে, এই সমীকরণের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ভ্যালু হবে -d ডিভাইডেড বাই 4a।
এখন বলতে পারো যে ভাই এটা কি করে পাইলেন? হ্যাঁ, কি করে পাইছে, এটা হুট করে আমদানি হয়নি, এটা যে আমাদের ডিফারেন্সিয়েশনের যে নিয়ম সেই নিয়ম করেই এটা পাওয়া গেছে। কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতেছি কোথায়? বহুপদীক সমীকরণের ক্ষেত্রে, অর্থাৎ ঘাত যেখানে 2, ঘাত যেখানে 2 সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটা ব্যবহার করছি। তো চলো আমরা এটা করে ফেলি। এখন ডির মান কত? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4a। তো এই সমীকরণের ক্ষেত্রে আমি একটু সাজাই নিই, এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা না, এটা তো। তাহলে আমরা এটাকে কি আকারে নিতে পারি দেখো তো। এইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে বলো? এর মান কত? -1, বির মান কত? 1। ঠিক আছে, এই অংশটা আমি, কারণ আমি এই অংশটা কি এফ অফ এক্স লিখতে পারি না, আর এফ অফ এক্স মানে তো ওয়াই, তাই না? এটা কনফিউজ হওয়ার কিছু নাই, মানে এই অংশটাকে পুরো ওয়াই লিখতে পারি আমি, এই অংশটা পুরাই কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এটা ফাংশন একটা এক্সের ফাংশন, আর এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, এই শর্তে। তার মানে আমি লিখতে পারি ম্যাক্সিমাম ভ্যালু অফ গিভেন ফাংশন ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a, বি স্কোয়ার 1 প্লাস 4ac, সির মান হয়ে যাবে আমাদের 0, তার মানে আলটিমেটলি এই অংশটা 0, কারণ সির মান আমাদের নাই এখানে, সি 0। 4 ইন্টু 1 মানে 4 ইন্টু -1, আলটিমেটলি 1/4। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1/4, এই 1/4। বুঝো নাই না? একটু বোঝো। দেখো আমাদের ডিফারেন্সিয়েশনে বের করার উপায় আছে, আমাদের যে বহুপদীক সমীকরণ সেখানেও বের করার উপায় আছে, সর্বোচ্চ মান এই ফাংশনটা, মানে দ্বিঘাত যদি সমীকরণ হয়। তো এখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ মান বের করার ক্ষেত্রে সাধারণত এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, আর সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে সিমিলার ফর্মুলা, জাস্ট শুধুমাত্র এখানে মাইনাস চিহ্নটা থাকবে না। এখন এই সমীকরণের সাথে আমি এটাকে তুলনা করলাম, এই সমীকরণের সাথে এটাকে আমি তুলনা করলাম। দেখো যদি আমি তুলনা করি তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখন এইটাকে ওয়াইকে আমি লিখতে পারি, দেখো ওয়াইকে আমি লিখতে পারি ফাংশন অফ এক্স আকারে। তার মানে এটা ইকুয়াল টু যদি 0 বলা যায়, তার মানে আলটিমেটলি এই ফাংশনটুকু 0। তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0। আমি এইটা লিখতে পারি কি? ঠিক আছে, এটা লিখতে পারি। ওকে, তাহলে আমি যদি এইটা লিখি তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা আসতেছে এই যে এইটা। বুঝছো? নেক্সট প্রবলেম দেখো, বলা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স ইকুয়াল টু এটা বিন্দু বিন্দু সরাসরি। আচ্ছা দেখো তো, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে প্রথম কথা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে রেখার সমীকরণটা হওয়া উচিত কি? কত? এক্স ইকুয়াল টু এ, সেটা প্লাস বা মাইনাস হোয়াট এভার, কোনো ম্যাটার না। কিন্তু তাহলে এই বিন্দুটা, এই রেখাটা যাবে কোন বিন্দু দিয়ে? এই দুটো ছেদ বিন্দু দিয়ে। তাহলে আমি প্রথমত খুঁজবো এক্স ইকুয়াল টু সামথিং কোথায় আছে, এক্স আছে ওয়াই, তার মানে এটা চলবে না, এটা চলবে না। ঠিক আছে, চললো না, দুটো বাদ। এখন তুমি দেখবা যে এই দুইটার ভিতর কোনটার মান দ্বারা এই যে কোনো একটা সমীকরণকে তুমি সিদ্ধ করতে পারো। এখন ম্যাটারটা হচ্ছে কেন সিদ্ধ করবা? কারণ এই রেখাটা ওই দুইটার ছেদবিন্দু দিয়ে পাস করবে। ঠিক আছে, ওই দুইটার ছেদবিন্দু দিয়ে পাস করবে। তাহলে আমি সিদ্ধ করার চেষ্টা করতেছি। এক্স এর মান 1, এক্স এর মান কিন্তু এখানে দুইটা আসবে, কারণ এক্স আর ওয়াই এর মান তো। তাহলে যদি তুমি এক্স এর মান এখান থেকে বসাও তাহলে এটা মান পাবা। তার মানে আলটিমেটলি এক্স ইকুয়াল টু 0। আমাদের কি বলছে যে আচ্ছা এক্স ইকুয়াল টু যদি 0 হয়, বুঝো এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সমস্যাটা কি? এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সমস্যাটা কি, তাই না? তুমি এখানে সিদ্ধ করতে পারতেছো না, কারণ কি এক্স এর একটা ভ্যালু দ্বারা এটাকে সিদ্ধ করতে পারবে না, ওয়াই এরও একটা মান লাগবে। সেক্ষেত্রে এক্স ওয়াই দুটো মানই তোমাকে বের করতে হবে। তো এক্স ওয়াই এর মান যদি তুমি বের করো, এখানে আসবে 1 এবং 4 আসবে। ঠিক আছে, তো এখন আমি সেটা চাচ্ছি না বের করতে। তো আমি প্রথমত জানতে চাচ্ছি যে এক্স ইকুয়াল টু 0 এই রেখাটা সমীকরণ হতে পারে কি না, এটা হচ্ছে কোশ্চেন। হতে পারবে না, কারণ কি বলছে ওয়াই অক্ষের সমান্তরাল। যদি বলেই দিত যে ওয়াই অক্ষটাই এইটা, তাহলে এটা হতে পারতো এক্স ইকুয়াল টু 0, কারণ এক্স ইকুয়াল টু 0 ওয়াই অক্ষের সমীকরণ। ঠিক আছে, তার মানে অ্যান্সার আমাদের কোনটা বলো? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এইটা, ওয়াই ইকুয়াল টু 4x প্লাস সি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 32x পরাবৃত্তকে স্পর্শ করলে সি এর মান। আচ্ছা আমরা দেখো একটা সমীকরণ দেখবো যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই রেখাটা এই পরাবৃত্তের যদি স্পর্শক হয়, ধরো এটা একটা পরাবৃত্ত, এইটা একটা যদি পরাবৃত্ত হয়
এইটা যদি একটা পরাবৃত্ত হয়, এই পরাবৃত্তের যদি একটা যে কোনো বিন্দুতে স্পর্শক হয়ে যায় y = mx + c, mx + c, আর এই পরাবৃত্তের সমীকরণ যদি y² = 4ax হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের c এর মানটা হবে, সেক্ষেত্রে আমাদের c = হবে a/m, c = হবে a/m। তো আমরা এই কন্ডিশনের ক্ষেত্রে এখানে বের করে নিচ্ছি, এখানকার থেকে আমাদের a হচ্ছে 8 আর এখানকার জন্য আমাদের m এর মান হচ্ছে 4, তাহলে এর মান হচ্ছে আমাদের 8, m এর মান হলো 4, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমাদের 2, অ্যান্সার হচ্ছে আমাদের 2। ওকে ওকে, দেখো আমাদের এই প্রবলেমটা বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to 2x ln x dx। সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24 সেশনে শিফট 2-তে সব থেকে যে জটিল ম্যাথটা ছিল সেটা হচ্ছে এইটা। জটিল বলতেছি কারণ হচ্ছে এইটাতে তোমার সময় নষ্ট করবে যথেষ্ট পরিমাণ, কারণ এটা শর্টকাট তুমি উপায় করতে পারতেছো না। এখন উপায় আছে কিছু, তো শর্টকাট থেকে মোটামুটি লং কাটই সুবিধা বলা যেতে পারে। তাহলে দেখো এটাতে বলা হচ্ছে আমাদের একটা ফাংশন, এইটা আর একটা ফাংশন, তাই তো দুইটা আমাদের ফাংশন আছে। তো দুইটা ফাংশন থাকলে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ইউবির ফর্মুলার ক্ষেত্রে তো সমস্যা হলো LIATE, লিয়েট আবার জানতে হবে, তাই না? এই লিয়েট অংশটুকু আবার জানা লাগবে, তো এটা আর বড় সমস্যা। তো একটা আমরা কাজ করতে পারি, ধরো এটা ইউ, এটা ভি, কারণ কি লগারিদম, ইনভার্স, ঠিক আছে, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, আচ্ছা লগারিদম। আচ্ছা যদি তোমরা ইউ ধরবো আমরা লন এক্স কে, কারণ কি লগারিদম, ঠিক আছে। যদি তোমরা ধরো এটা পাইতে পারো, তাহলে দেখো লন এক্স এক্স ডিএক্স মাইনাস এই অংশটুকু আমরা লিখবো ডিএক্স লন এক্স, আবার পুরোটার উপর একটা কি হবে ডিএক্স। তো তুমি যদি এটা একটু সলভ করার পর যেটা মান পাবা সেটা পাবা হচ্ছে 2 ln 2 - 3/4, অর্থাৎ তুমি এইটাকে ভাঙায় যে মানটা পাবা সেটা হবে হচ্ছে 2 ln 2 - 3/4। জাস্ট খালি ফর্মুলা বসাবা এবং ক্যালকুলেশন করবা। √3 cos a + sin a = 2, এত সমীকরণের a এর মান কোনটি? এখন বলেই দিছে a এর মান হবে 180 থেকে ছোট মান। a এর মান তোমাকে বলাই হচ্ছে a এর মান হতে হবে 180 থেকে ছোট। তো আমরা একটু সলভ করি। সলভ করার আগে আর একটা কাজ করতে পারো, অপশন টেস্ট করতে পারি। তো চলো একটু অপশন টেস্ট করে দেখি কেমন হয় অবস্থাটা। যদি মিলেই যায় তাহলে তো অ্যান্সার হয়েই গেল, করাই লাগবে না আর আমাদের। তাহলে দেখো আমি এ এর মান বসাচ্ছি। আমি প্রথমত এ এর মান অপশন এ কে নিচ্ছি, এ ইকুয়াল টু মানে এ ক্যাপিটাল এ ইকুয়াল টু হচ্ছে আমাদের π/3, π/3। তাহলে আমি বসাচ্ছি এ cos 60 হাফ, তার মানে √3/2 প্লাস সাইন 60 √3/2 ইকুয়াল টু কত হচ্ছে 2 √3 হচ্ছে আমাদের 2 না, হচ্ছে না, তার মানে এটা অ্যান্সার না। ওকে, এরপর আসো 90-তে, cos 90 মানে 0, sin 90 মানে 1, হচ্ছে না, বাদ। এরপর আসো π/6, π/6 এর ক্ষেত্রে √3/2 ইন্টু √3 ইন্টু cos 30 মান কত √3/2 প্লাস sin 30 মান হাফ, তাহলে আমাদের হচ্ছে 3/2 প্লাস হাফ, আমাদের হয়ে যাচ্ছে 4/2। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার আমাদের 30 ডিগ্রি। অপশন টেস্ট, জাস্ট শুধুমাত্র অপশন টেস্ট। এবার বলা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা 1/7। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে 9-10 এর ছোট বাচ্চা কাচ্চা ম্যাথ, 9-10 করে আসছো। এটা কি ফর্মুলা দিয়ে করবা? খুব ইজিলি প্রবলেম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যদি এইটা হয় তাহলে মানটা পুরোটা উল্টে যাবে, পুরোটা উল্টে গিয়ে এটার মান যদি 7 হয় তাহলে এটা হবে 1, মানে 1/7 যদি হয় তাহলে এটা হবে 7, তাহলে অ্যান্সার আমাদের হবে 7, ঠিক আছে। বলা হচ্ছে 4-6 বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কোনটি? আচ্ছা, স্পর্শকের দৈর্ঘ্য আমরা বের করতেছি, তার আগে এই বৃত্তটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে আমাদের নিতে হবে।
স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমাদেরকে নিতে হবে, তো আমরা নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y প্লাস 10 ইকুয়াল টু 0। এখন স্পর্শকের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু, যদি স্পর্শকের দৈর্ঘ্য হয় তাহলে রুট ওভার 4 স্কোয়ার 16, 6 স্কোয়ার 36 মাইনাস 8 মাইনাস 18 প্লাস 10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 16, তার মানে 62 মাইনাস 26। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রুট ওভার 62 থেকে এটা বাদ দিলে হয়ে যায় 6 3 36। ঠিক আছে, 36। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6। তাহলে অ্যান্সার আমাদের 6। জাস্ট খালি লম্ব দূরত্ব যে আমাদের সিদ্ধ করতে হবে, মান বের করতে হবে দূরত্বটুকু। আমাদের লাস্ট কোশ্চেন বলা হচ্ছে x⁻18 প্লাস 5x⁻6 + 2 রাশিকে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি? এই ম্যাথ হুবহু জাস্ট খালি x-1 ছিল একটা উৎপাদক, এই ম্যাথ হুবহু ছিল শিফট একেতে, হুবহু ছিল। তো দেখো আমরা একটু দেখি কি করে করব। এত রাশি এত দ্বারা ভাগ করলে ভাগফল, আচ্ছা ভাগফল এটা যে কথা, এটার উৎপাদকও তো একই কথা নাকি, মানে সরি এটা দ্বারা ভাগ করলে, এটাকে যদি আমি ভাগ করি যেটা মান পাবো, তাহলে x=2 মানে x=1 এই ফাংশনে বসায় যে মান পাবো একই মান। তো আমি সেই কাজটাই করবো এখন। তাহলে দেখো x=1 মানে x-1 = 0 হলে x=1 হয়। তাহলে এটা থেকে বসাও x 1⁻18 প্লাস 1⁻18 প্লাস 5 × 1⁻6 প্লাস 2, 1 + 5 + 2 ইকুয়াল টু 8। তাহলে অ্যান্সার আমাদের কোথায়? 8। ওকে, আমাদের ম্যাথ শেষ। দেখো একটু বিষয়টা মাথায় রাখো। এখন কথা হচ্ছে যে আমরা যেগুলো ম্যাথ দেখলাম এগুলো জাস্ট টু দ্য পয়েন্ট বলতে পারো, যে যেগুলো কোশ্চেন ছিল জাস্ট এগুলো আমরা সলভ করাইছি। এগুলোর একটু থিওরি বলতে জাস্ট শুধুমাত্র ফর্মুলা, একটা আমি এক্সট্রা 2টা কথা বলছি। এর মধ্যে কিছু শর্টকাটের কিছু ভিডিওর কথা বলা হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। সেগুলোতে অনেক সুন্দর করে গোছানো লেকচার দেয়া আছে। ওই একটা লেকচার বা 1 ঘন্টা বা সর্বোচ্চ কোনোটার পার্ট 2টা আছে, ওই 2টা পার্ট করলে ওই চ্যাপ্টারের যাবতীয় সকল প্রবলেম সলভ। ওকে, তো আশা করছি তোমরা এক্সারসাইজ করো, ভালো করবা, ভালোভাবে পরীক্ষা দিবা এবং রাজশাহী ভার্সিটিতে একটা সিট নিজেদের করে নিবা। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে কোনো এক লেকচারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।